নমস্কার সবাইকে। গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমি পড়ছিলাম বিমল মিত্রের কালজয়ী উপন্যাস আসামি হাজির। উপন্যাসটি বড় হওয়ায় কয়েকটি পর্বে বিভক্ত করে আমার চ্যানেলে আপলোড করছি। 12টি পর্ব আমি শেষ করেছি। আজ পড়ব 13 পর্ব। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটি লাইক, শেয়ার বা সাবস্ক্রিপশন আমাকে আরও অনেক নতুন ভিন্নধর্মী গল্প পড়তে উৎসাহ যোগাবে। তো আজ শুরু করছি 13 পর্ব। গৃহিণী বললে, হ্যাঁ, বৌমার একলা থাকতে ভয় করছিল, তাই আমাকে ডাকতে এসেছিল। আমি যাই বৌমার কাছে, তোমাকে তাই বলতে এলুম। কিন্তু খোকা গেল কোথায়? গৃহিণী বললে। তা কি করে জানবে? বৌমার সঙ্গে খোকার কোনো কথাও হয়নি। ঘরে ঢুকেছে আর সঙ্গে সঙ্গে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গিয়েছে। খোকা বেরিয়ে গেল আর বৌমা আটকাতে পারলে না? গৃহিণী বললে। কি যে তুমি বলো, নতুন বউ, এখনো খোকার সঙ্গে একটা কথাও হয়নি আর খোকাকে আটকাবে? নতুন বউয়ের অত সাহস থাকে? অচেনা জায়গা, অচেনা মানুষ, একেবারে বলতে গেলে প্রথম রাত। এর আগে কোনো দিন একটা কথাও হয়নি, তাকে কি বলে বাধা দেবে? তোমার এত বয়স হলো আর তুমি এই কথা বলছো? আমার ফুলশয্যার রাতে যদি তুমি অমনি করতে তো আমি তোমাকে বাধা দিতে পারতুম? তা কি কোনো মেয়ে পারে? কি যে তোমার বুদ্ধি! চৌধুরী মশাই বললেন। তাহলে কি হবে? গৃহিণী বললে, এখন কি হবে তাই তো ভাবছি। বৌমা একেবারে ভেঙে পড়েছে। বেচারি এই রাত 3টে পর্যন্ত একলা কি করবে ভেবে পায়নি, শুধু ভয় কেঁপেছে। শেষকালে আর কোনো উপায় না পেয়ে লজ্জা শরম সব ঠেলে ফেলে আমাকে ডাকতে এসেছে। তা তুমি কি বলে এলে বৌমাকে? কি আর বলবো, আমার আর কি চাই, মাথার ঠিক আছে এখন। প্রথমে খুব বকলুম, কিন্তু শেষে বুঝলুম বৌমারই বা কি দোষ। খুব কাঁদছিল। আমি তার মাথায় পিঠে হাত বুলিয়ে বুঝিয়ে সুজিয়ে পশিয়ে রেখে দিয়ে এলুম। এখন যাই, যে রাতটুকু আছে পাশে গিয়ে শুই, চেষ্টা করে দেখি যদি একটু ঘুম পাড়াতে পারি। তারপর সকাল হলে যা হয় ঠিক করা যাবে। চৌধুরী মশাই বললেন, ঠিক আর কি করবে তুমি? খোকা কি আর ফিরে আসবে? সেসব এখন আর ভাবতে পারছি না আমি। আমারও সব মাথার গোলমাল হয়ে গেছে, আমিও আর দাঁড়াতে পারছি না। বলে গৃহিণী চলে যাচ্ছিল। চৌধুরী মশাই পেছন থেকে ডাকলেন, বললেন, আর একটা কথা শোনো। গৃহিণী ফিরল, বললে, কি? দেখো, বৌমাকে বলে দিও যেন এইসব কথা কাউকে না বলে। বাইরের লোক এ কথা শুনলে নানা কেলেঙ্কারির অটাবে। কৃষ্ণনগরের বেআই বেয়ানের কানেও যেন কথাটা না ওঠে। গৃহিণী বললে, বৌমাকে না হয় বারণ করব, কিন্তু তোমার ছেলেই যদি 10 জনকে বলে বেড়ায় আর যদি নাও বলে, তো এসব কথা তুমি কতদিন চেপে রাখতে পারবে? চৌধুরী মশাই বললেন, সে পরের কথা পরে ভেবে দেখা যাবে। এখন আজকের কাণ্ডটা যেন দুকান না হয়। তোমার বাবা রয়েছেন এখানে, আত্মীয় কুটুম্ব সবাই এসেছে। এই অবস্থায় বাইরে জানাজানি হওয়া ভালো নয়। তারপর বাবার কানেও যেন না যায় কথাটা। তুমি একটু বৌমাকে ভালো করে বুঝিয়ে সুজিয়ে বলে দিও। গৃহিণী বুঝলো কি বুঝলো না তা বোঝা গেল না। তাড়াতাড়ি ঘরের বাইরে চলে গেল। চৌধুরী মশাই তখন ঘরের মধ্যে ছটফট করতে করতে পায়চারি করতে লাগলেন। নয়নতারা তখনও পাথরের মতো ঠান্ডা শরীরে বিছানার ওপর কাঠ হয়ে বসেছিল। শাশুড়ি ঘরে ঢুকেই বললে, ও মা, তুমি এখনো শোওনি? এসো এসো, শুয়ে পড়ো। বলে নয়নতারাকে পাশে নিয়ে শুইয়ে দিলেন। তারপর পায়ের দিকে পাট করে রাখা চাদরটা তার গায়ে ঢাকা দিয়ে নিজেও তার পাশে শুয়ে পড়ল। বললে, ভয়ের কিছু নেই বৌমা, খোকাকে তুমি ভুল বুঝো না। ও ওই রকমই, একটু খেয়ালি ছেলে। আজকে ওই রকম ব্যবহার করলে বটে, কিন্তু 2-1 দিন পরে সব ঠিক হয়ে যাবে। তখন দেখবে ও ওরকম স্বামী হয় না। আমি ওর মা, তবু আমার সঙ্গে ওই রকম করে। তুমি কিছু ভেবো না বৌমা, লক্ষ্মীটি।
বলে প্রীতি নয়নতারার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তারপর আস্তে আস্তে বলল, একটা কথা বৌমা, তুমি এসব কথা কাউকে বলো না যেন, আমি সব ঠিক করে দেব। এখনও তো তোমাদের ভালো করে জানাশোনা হয়নি, তাই একটু লজ্জা হয়েছে আমার খোকার। বড় লাজুক ছেলে কিনা আমার সদা, দুদিন ঘর করলেই বুঝতে পারবে সব। তুমি যেন তোমার বাবা মাকে এসব কথা কিছু বলো না, বুঝলে? নয়নতারা বুঝলে না তা ঠিক বোঝা গেল না। বালিশে মুখ গুঁজে পড়ে রইল। শাশুড়ি তখনও মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাত তখন শেষ হতে আসছে। সমস্ত বিয়েবাড়ি নিস্তব্ধ। বিকেল থেকে রাত 12টা পর্যন্ত যে কোলাহল চলছিল তার চিহ্ন মাত্র নেই কোথাও আর। সবাই ক্লান্তিতে আচ্ছন্ন। দূরে কোন পাড়ায় কাদের মুরগি ডেকে উঠল। এইবার ভোর হবে। এইবার একে একে আবার সবার ঘুম ভেঙে উঠবে। আবার ডাক পড়বে প্রীতির। তার আঁচলে বড় ভাঁড়ারের চাবি। এতগুলো লোক জলখাবার খাবে। কারো দুধ, কারো লুচি, কারো চা, কারো বা চিঁড়ে মুড়ি। সকলের সব ফরমাস তামিল করতে হবে একা তাকেই। যেন কেউ বলতে না পারে চৌধুরী মশাইয়ের ছেলের বিয়েতে নেমন্তন্ন খেতে এসে পেটই ভরেনি আমাদের। না, আর দেরি করা নয়। এরপর যদি একটু তন্দ্রা এসে যায় তখন বেলা গড়িয়ে যাবে। তখন জানাজানি হয়ে যাবে যে চৌধুরী মশাইয়ের ছেলের ফুলশয্যা হয়নি। ছেলের বদলে শাশুড়ি এসে নতুন বউয়ের পাশে শুয়ে রাত কাটিয়েছে। আস্তে আস্তে প্রীতি উঠল। একবার নিচু হয়ে দেখবার চেষ্টা করলে বৌমা ঘুমিয়ে পড়েছে কিনা, কিন্তু কিছু বোঝা গেল না। বৌমা তখনও ঠিক সেইভাবে বালিশে মুখ গুঁজে স্থির হয়ে শুয়ে আছে। প্রীতি আর শব্দ না করে টিপি টিপি পায়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। তারপর আস্তে আস্তে দরজাটা ভেজিয়ে দিয়ে আবার নিজের ঘরের দিকে পা বাড়ালো। বারান্দার ওপর তখনও মানুষজন গড়া গড়া শুয়ে আছে। তখনও যেন তাদের কাছে গভীর রাত। কিন্তু সকলের আগে উঠেছে প্রকাশ মামা। প্রকাশ মামার ঘুম থেকে উঠেই চা খাওয়ার রোগ আছে। ঘুম থেকে উঠে সেইটাই তার প্রধান কাজ। বৃষ্টি হোক, ঝড় হোক, বন্যা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, যা কিছু হোক, ওটি তার প্রথমেই চাই। আগের রাতে শেষ নিমন্ত্রিত ব্যক্তিটি চলে না যাওয়া পর্যন্ত প্রকাশ মামার শান্তি ছিল না। সকলকে নিজে দাঁড়িয়ে খাইয়েছে প্রকাশ মামা। জোর জবরদস্তি করে পেট ভরে সকলকে খাইয়েছে। যে 10খানা লুচির বেশি খেতে পারবে না তাকে জোর জবরদস্তি করে 30-40খানা লুচি খাইয়েছে। মনে মনে সবাই বাহবা দিয়েছে শালাবাবুকে। হ্যাঁ, কেউ বলতে পারবে না যে সদানন্দর বিয়েতে ভালো করে খাতির যত্ন হয়নি, পেট ভরে খেতে পায়নি। গাঁগঞ্জে এই নিয়ম। বিয়েবাড়ির এমন খাওয়া বছরে কচ্চিৎ কদাচিৎ কপালে জোটে। চাষাভূষদের বিয়েবাড়িতে সাধারণত চিঁড়ের ফলারের বন্দোবস্ত। প্রকাশ মামা কোথায় ছিল কেউ জানে না। চোখ মেলেই চেঁচিয়ে উঠল, কই রে, চা হয়েছে? কিন্তু কথাটা বলেই বুঝলো আজকে শালাবাবুর হুকুম তামিল করবার কেউ নেই আশেপাশে। সবাই আজকে ঘুমোচ্ছে। কালকের খাটুনির পর সকলেরই গায়ে গতরে ব্যথা হয়ে বিছানায় গড়াচ্ছে। কিন্তু তা বললে তো নেশা শুনবে না, নেশার রসদ জোগাতেই হবে। আস্তে আস্তে আড়মোড়া খেয়ে প্রকাশ মামা উঠল। উঠে একবার রান্নাবাড়ির দিকে গেল, কিন্তু সেদিকে সব ভোঁ ভোঁ, কারোর টিকির পাত্তা নেই। একেবারে পুকুর পাড়ের দিকে গেল। সেখানেই কালকে ভিয়েন চড়েছিল। মোটা মোটা কাঠগুলো পুড়ে কাঠকয়লা হয়ে রয়েছে, কিন্তু ঠাকুর চাকরদের কারো দেখা নেই। ঘুমোতে যেতে সেই রাত 1টা বেজে গিয়েছিল কাল। হঠাৎ একটা চেনা লোকের মুখ দেখেই খুশিতে লাফিয়ে উঠল। লোকটা মাঠের দিক থেকে আসছিল। প্রকাশ মামা তাকেই ধরল। এই যে হে, উঠেছ? কি নাম যেন তোমার? আগে বৃন্দাবন। বৃন্দাবন, বেশ 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 নাম তোমার। চা খেয়েছো তুমি? আগে চা আমি খাইনি। প্রকাশ মামা যেন একটু হতাশ হলো কথাটা শুনে। বললে, চা খাও না? তা নাই বা খেলে চা তৈরি করতে পারো তো? আগে তা পারি। ভেরি গুড, চা এক বাটি তৈরি করো দেখিনি। লোকটা জানতো শালাবাবুর হাতেই সব ক্ষমতা। মজুরি নেবার সময় এই শালাবাবুকেই ধরতে হবে, তখন চায়ের কথাটা মনে থাকবে। প্রকাশ মামা বললে, বেশ কড়া করে বানাবে বুঝলে, দুধ ফুদ যদি না পাও তো ক্ষতি নেই, রঙটা যেন লঙ্কার মতো লাল হয়।
এই চায়ের জন্য মাঠে যেতে পারছি না, সব আটকে গেছে, পেট টেট সব বোম মেরে গেছে। লোকটা অদ্ভুত করিতকর্মা বটে। কোথা থেকে কাকে ধরে চা, দুধ, চিনি জোগাড় করে নিয়ে এলো। তারপর কাঠকয়লার আগুন ধরিয়ে তার উপর জল চড়িয়ে দিলে। প্রকাশ মামা বললে, 2 বাটির মতো জল দাও, আমি খাবো আর আমার পিসেমশাই খাবে। পিসেমশাইকে চেনো তো? ওই যে বরের দাদামশাই, ওকেও 1 বাটি দেব। কুটুম মানুষ, লজ্জায় চায়ের কথা মুখ ফুটে বলতে পারবেন না। তবে আমারও সব লজ্জা ফজ্জা নেই ভাই, আমি দিলখোলা মানুষ, খাওয়ার ব্যাপারে লজ্জা শরম করি নে। পেট হচ্ছে সবচেয়ে বড়, জানো বৃন্দাবন, পেটের জন্যই দুনিয়া চলছে। আরও বড় একটা জিনিস আছে অবশ্যই, কিন্তু পেট তার চেয়েও বড়। সেটা না হলেও চলে, কিন্তু পেট তো না হলে চলে না। বৃন্দাবন জল গরম করছে আর প্রকাশ মামা উনুনের সামনে তাই দেখছে। হঠাৎ সদরের দিকে চেয়ে অবাক হয়ে গেল। আরে সদা না, এত ভোরে কোথায় গিয়েছিল? আর বসা হলো না প্রকাশ মামার, উঠে দাঁড়ালো। সদানন্দ ভেতরের দিকেই ঢুকছিল। প্রকাশ মামাও তার দিকে যেতে লাগলো। একেবারে কাছে গিয়ে জিজ্ঞেস করলে, কী রে তুই, আজ এত সকালে উঠে পড়েছিস যে? সদানন্দর মুখের ভাব দেখে প্রকাশ মামার কেমন সন্দেহ হলো। বললে, তোর চেহারা ওরকম কেন রে, কি হয়েছে বলতো? সদানন্দ বললে, না কিছু হয়নি। প্রকাশ মামা বললে, কিছু না হলেই ভালো। কাল তুই যা ভাবিয়ে তুলেছিলি সকলকে, আমি তো ভেবেছিলুম তুই কি একটা কিছু কাণ্ড করে বসবি। নতুন বউ বাড়িতে এসেছে, এই সময়ে কিছু করলে কেলেঙ্কারি হয়ে যেত মাইরি। তা যাক, শেষ পর্যন্ত তোকে শোবার ঘরে ঢুকিয়ে তবে আমি খেয়েছি, জানিস। তোর দাদুও তোর জন্য খুব ভাবনায় পড়েছিল। আমি যখন গিয়ে বললুম যে সদা ঘরে ঢুকে দরজায় খিল দিয়েছে, তখন বুড়ো নিশ্চিন্ত হলো। তারপর একটু থেমে বললে, তা যাক, সেসব কথা বাজে কথা। রাতটা কেমন কাটালি বল? কে প্রথম কথা বললে, তুই না তোর বউ? সদানন্দ কোনো জবাব দিলে না। প্রকাশ মামা তবু পিড়াপিড়ি করতে লাগলো। কী রে, কথার জবাব দিচ্ছিস না যে? বল না বল, আমাকে বলতে তোর লজ্জা কিসের? মায়েরই বলছি, আমি কাউকে বলবো না। আমাকে বলতে তোর দোষ কিসের? আমি না তোর বিয়ে দিয়ে নিয়ে এলাম, আজ আমার সঙ্গেই তুই বেইমানি করছিস? সদানন্দ বললে, বলছি তো, বলার কিছু নেই। বলবার নেই মানে? তুই কি সারা রাত নাক ডাকিয়ে ঘুমিয়ে কাটিয়েছিস নাকি? হ্যাঁ, ছি ছি, তুই দেখছি একটা আস্ত হাঁদারাম। মেয়েটা কি ভাবলো বল দেখিনি? বেচারা কতদিন ধরে এই রাতটার দিকে চেয়ে বসে আছে, আর তুই কি না সারা রাত নাক ডাকিয়ে ঘুমোলি? সদানন্দ বললে, এখনও সব কথা ভালো লাগছে না প্রকাশ মামা, পরে বলবো সব। বলে অন্যদিকে চলে যাচ্ছিল, কিন্তু প্রকাশ মামা ছাড়লে না। বললে, ওরে শয়তান, আর আজ আমি পর হয়ে গেলুম না, অথচ আমি এত কাঠখড় পুড়িয়ে তোর বিয়ে দিয়ে নিয়ে এলুম, আর আজ আমি কেউ নয়, বেঈমান তুই, জাত বেঈমান। কিন্তু কথার মাঝখানে বাধা পড়ল। ওদিক থেকে চৌধুরী মশাই যাচ্ছিলেন। হঠাৎ সদানন্দকে দেখে এগিয়ে এলেন। বললেন, খোকা, তুমি একবার ভেতরে আমার সঙ্গে দেখা করো তো। বলে আর দাঁড়ালেন না, সোজা যেদিকে যাচ্ছিলেন সেই দিকেই চলতে লাগলেন। সদানন্দও তাঁর পেছনে পেছনে সেই দিকে চলতে লাগলো। মনে আছে, সেদিন সদানন্দ বাবার সামনে দাঁড়িয়ে প্রথমে একটু আড়ষ্ট হয়ে গিয়েছিল। চৌধুরী মশাই সোজা গিয়ে উঠলেন তাঁর চণ্ডী মণ্ডপে। আসলে কর্তাবাবু যেদিন পঙ্গু হয়ে পড়েছিলেন, সেই দিন থেকেই তিনি নিজের আসন করে নিয়েছিলেন ওইখানে বসেই তিনি ক্ষেতের কাজকর্ম পরিচালনা করতেন। সেই যে সকালবেলা গিয়ে সেখানে বসতেন, তখন থেকে বেলা 1-2 পর্যন্ত তাঁর ওই চণ্ডীমণ্ডপে কাটত। এক এক করে সবাই আসতো নানান কাজে। তিনি চাইতেন তাঁর সঙ্গে খোকাও ওখানে বসুক, তাঁর কাজকর্ম আস্তে আস্তে দেখে শুনে নিক। তিনি থাকতে থাকতে ছেলে তাঁর কাছে সব কিছু কাজ কর্ম শিখে নিক। কিন্তু ছেলের মতিগতি তাঁর ভালো লাগতো না কোনো দিনই। বাপের কথা ছেলে অমান্য করতো না বটে, কিন্তু তেমন মান্যও ঠিক করতো না, যেন কাজকর্ম না করতে হলেই সে বেঁচে যেত। কীর্তিপদবাবু জামাইকে বলতেন, এখন থেকে তোমার ছেলেকে সব কিছু বুঝিয়ে টুজিয়ে দিচ্ছ তো বাবা? জামাই বলতো, আমি তো বুঝিয়ে দিতে চাই,
কিন্তু তার তো এসব দিকে একেবারেই মন নেই। শ্বশুর বলতেন, এ বয়সে মন তো থাকবেই না, আমারও ছিল না। আমার বাবা আমাকে কত বুঝিয়েছেন, তখনও সব ভালো লাগতো না, কিন্তু পরে তাই নিয়েই তো মেতে আছি। এখন ও ছাড়া আর কিছু বুঝি না। কিন্তু আজ মনে হলো এবার আর দেরি নয়। যে ছেলে বিয়ের দিনে এই কাণ্ড করতে পারে সে বড় সাধারণ ছেলে নয়। তাকে বুঝিয়ে দেওয়া দরকার যে জীবন ছেলে খেলার জিনিস নয়। শুধু লেখাপড়া আর আড্ডা দিয়ে বেড়ালে আর যাই চলুক সংসার চলে না। সংসার মানে দায়িত্ব কাঁধে নেওয়া। চণ্ডীমণ্ডপের মধ্যে একটা তক্তপোষ পাতা ছিল, তার উপরে মাদুর পাতা। মাদুরের ওপর সামনের দিকে একটা কাঠের ক্যাশ বাক্স। চৌধুরী মশাই সেই ক্যাশ বাক্সের পেছনে গিয়ে বসলেন। তারপর ছেলের দিকে চেয়ে বললেন, বসো। সদানন্দ বসল না, তেমনি আড়ষ্ট হয়েই দাঁড়িয়ে রইল। কই বসলে না যে? বসো, তোমার কানে কি কথা যাচ্ছে না? সদানন্দ এবার তক্তপোষের ওপরেই পা ঝুলিয়ে বসল। কাল রাত্রেই চৌধুরী মশাই কথাগুলো ভেবে রেখেছিলেন। সেই রাত 3টের সময় গৃহিণী যখন বৌমার ঘরে চলে গিয়েছিল। অনেক ভেবেচিন্তে ছেলের বিয়ে দিয়েছিলেন তিনি। অবশ্য বিয়ে তিনিও একদিন করেছিলেন। জীবনে বিয়ে করার কি মর্ম তা তিনি জানেন। মর্মও যেমন জানেন, তেমনি তার সঙ্গে দায়িত্বের কথাটাও তিনি কখনো হালকা করে দেখেননি। কর্তাবাবুর মতো তিনিও একদিন বুড়ো হয়ে যাবেন। তখন হয়তো ঠিক তাঁরই মতো পঙ্গু হয়ে শয্যাশায়ী হয়ে পড়ে থাকবেন। তখন এই খোকাই এসে এই চণ্ডীমণ্ডপে বসে দৈনন্দিন কাজ চালিয়ে যাবে। কিন্তু যে ফুলশয্যার রাতে এই রকম কাণ্ড করতে পারে তার উপর কতটা নির্ভর করা যায়? হঠাৎ তাঁর মুখ দিয়ে আসল প্রশ্নটা বেরোলো। বললেন, কোথায় ছিলে সমস্ত রাত? সদানন্দও জবাব দিতে দেরি করল না, বললে, বাইরে। চৌধুরী মশাই থমকে রইলেন, জিজ্ঞেস করলেন, বাইরে মানে? সদানন্দ বললে, বাইরে মানে বাইরে, আমি বাড়িতে ছিলুম না সারা রাত। আরও অবাক হয়ে গেলেন চৌধুরী মশাই। তাঁর মুখের সামনে এমন করে তো কখনো আগে কথা বলেনি খোকা। হঠাৎ এত সাহস পেলে সে কোথা থেকে? বললেন, তুমি জানো যে বাড়ির বাইরে থাকা এই বাড়ির নিয়ম নয়? আর শুধু এই বাড়ি কেন, কোনো বাড়িতেই নিয়ম নেই বাড়ির ছেলে রাত্রে বাইরে রাত কাটাবে। কাটালে নিন্দে হয়, 10 জনে 10 কথা বলে। সদানন্দ উঠে দাঁড়ালো, বললে, আপনি কি আমাকে এই কথা বলতেই এখানে ডেকে এনেছেন? সদানন্দর হাবভাব দেখে চৌধুরী মশাই তাজ্জব হয়ে চেয়ে রইলেন ছেলের দিকে। খানিক পরে বললেন, কেন, তোমাকে এখানে ডেকে এনে এই কথা বলা কি আমার অন্যায় হয়েছে? সদানন্দ বললে, ন্যায় অন্যায়ের কথা আপনারা তুলবেন না। কাকে ন্যায় বলে আর কাকে অন্যায় বলে তা আমি ভালো করেই জানি। এখন কি আমি যেতে পারি? চৌধুরী মশাই বললেন, তুমি উঠে দাঁড়ালে কেন, বসো না। সদানন্দ বললে, না, আমি এখানে বসবো না, যা শুনবার আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই শুনতে পাবো। চৌধুরী মশাই বললেন, তাহলে বলো তুমি কেন এরকম করলে? বৌমা তোমার কাছে কি অপরাধ করেছে? আর আমি আর তোমার মা, আমরাই বা তোমার কাছে কি অপরাধ করলুম যে 10-এর কাছে তুমি আমাদের বেইজ্জত করতে চাও? আমাদের বংশমর্যাদা কোনো কিছুর কথাই কি তুমি ভাববে না? সদানন্দ কথা না বলে চুপ করে রইল। কথা বলছো না যে, একটা কিছু জবাব দাও। তবু সদানন্দ কিছু কথা বললেন না, তেমনি চুপ করে দাঁড়িয়ে রইল। এবার চৌধুরী মশাই উঠলেন, উঠে সদানন্দর কাছে এলেন। তারপর বললেন, চলো ভেতর বাড়িতে তোমার মার কাছে চলো, তোমার সঙ্গে কথা আছে। বলে সদানন্দকে হাতে ধরে চণ্ডীমণ্ডপের বাইরে নিয়ে এলেন। বাইরে তখন বেশ স্পষ্ট সকাল হয়েছে। বিয়েবাড়ির লোকজন তখন এক এক করে জেগে উঠেছে। তাদের সকলের দৃষ্টির সামনে দিয়ে একেবারে সোজা তাকে ভেতর বাড়িতে নিয়ে এলেন। সেখানে মেয়েদের আনাগোনা। তখন তারাও উঠেছে ঘুম থেকে। চারিদিক অগোছালো। চৌধুরী মশাইয়ের পেছন পেছন সদানন্দ যাচ্ছিল। অনেকেই ছোটবাবুকে দেখে ঘুমটা টেনে সামনে থেকে সরে গেল। রাত্রে ভালো করে ঘুম হয়নি, তাই প্রীতি ভোরবেলাতেই তৈরি হয়ে নিয়েছিল। রাত 3টের সময় সবেমাত্র একটু দু চোখ জুড়ে এসেছিল, এমন সময় ওই দুর্যোগ।
মনটাও বিষিয়েছিল তারপর থেকে। নতুন বউয়ের কাছে মুখ দেখাতেও যেন লজ্জা হচ্ছিল তার। ছেলে ফুলশয্যার রাতে বউয়ের সঙ্গে এক ঘরে শোয়নি, এই লজ্জা যেন ছেলেরও নয়, বউয়েরও নয়, এই লজ্জা যেন শাশুড়িরই নিজের। অথচ এমন ঘটনা যা বাইরের লোককে বলাও যাবে না, যা বলে কারোর কাছ থেকে সহানুভূতিও পাওয়া যাবে না। নিজের মনে মনে জিনিসটাকে পুষে রেখে তুষের আগুনে জ্বলতে হবে। হঠাৎ কর্তাকে সেই অসময়ে ঘরে আসতে দেখে প্রীতি অবাক হয়ে গেল। বললে, কি হলো, খোকার খোঁজ পেয়েছো? কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই দেখলে পেছনে খোকাও রয়েছে। চৌধুরী মশাই সদানন্দকে ঘরে ঢুকিয়ে নিয়ে দরজার পাল্লা দুটো ভেজিয়ে দিলেন। বললেন, এই তো খোকাকে সঙ্গে করে নিয়ে এলুম তোমার কাছে। সদানন্দ তখন অপরাধীর মতো মার সামনে দাঁড়িয়েছিল। চৌধুরী মশাই বললেন, আমি ওকে অনেক কথা জিজ্ঞেস করেছি, তবু কোনো কথার জবাব দিচ্ছে না। দেখো তুমি যদি কিছু কথা আদায় করতে পারো। প্রীতি ছেলের মুখের দিকে সোজাসুজি চোখ রেখে বললে, হ্যাঁ রে খোকা, কোথায় ছিলি তুই সারা রাত? চৌধুরী মশাই বললেন, আমি ওকে সেই কথাই জিজ্ঞেস করেছি। সমস্ত রাত বাইরে বাইরে কাটালো, অথচ নতুন বৌমা, সে বেচারি নতুন জায়গায় ভয়ে কেঁপে অস্থির, সে কি দোষ করলে? প্রীতি ছেলের কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দিতে চাইলে। বললে, কি হয়েছিল তোর বল তো বাবা, বৌমাকে পছন্দ হয়নি? আমাকে সত্যি করে মন খুলে বল, কি হয়েছিল তোর? বল কি হয়েছিল তোর? আমি কাউকে কিছু বলবো না, আমাদের কাছে বলতে তোর কিসের আপত্তি? আমাকে তো তুই আগে সব বলতিস, এখন তোর কি হলো যে আমাকে একবারও কিছু বললি না? আমি তোর পর, তুই কি আমাদের পর মনে করিস? সদানন্দ তখনও চুপ। চৌধুরী মশাই বলতে লাগলেন, গায়ে হলুদের সময় তুই বাড়ি ছেড়ে পালিয়ে গেলি, ভাবলুম বিয়ের সব মিটে টিটে যাবে, তারপর থানা পুলিশ কত কি হলো, তাও তো একরকম করে সব মিটল। এখন পরের মেয়ে বাড়িতে এসেছে, সে বেচারি কি ভাব যে বল দিকিনি। মা ছেলের দিকে চেয়ে বললে, কি রে, কথা বলছিস না যে? বাড়িতে এখন এত লোকজন এসেছে, এদের কানে যদি কথাটা যায় তো তারাই কি ভাববে বল দেখিনি? এতক্ষণে সদানন্দর মুখ দিয়ে কথা বেরোলো। বললে, মা, কিন্তু কথা বলতে গিয়েও যেন সব তার মুখের মধ্যে আটকে গেল। মা বললে, কি রে, কি বলছিলি বল, থামলি কেন? সদানন্দ এবার মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। হঠাৎ বাইরে থেকে কৈলাস গোমস্তার গলা শোনা গেল। ছোট বাবু, গৃহিণী বললে, ওই গোমস্তা মশাই তোমাকে ডাকছে, যাও। কিন্তু এই অবস্থায় চৌধুরী মশাইয়ের ঘর থেকে চলে যাবার ইচ্ছে ছিল না। চৌধুরী মশাই দরজা খুলে বাইরে আসতেই গোমস্তা মশাই বললে, রেল বাজার থেকে প্রাণকৃষ্ণ শাহ মশাই এসেছেন। প্রাণকৃষ্ণ শাহ? প্রাণকৃষ্ণ শাহ রেলবাজারের আড়তদার মানুষ, মহাজনও বটে। টাকার দরকার হলে চৌধুরী মশাইকে ওই প্রাণকৃষ্ণ শাহর কাছেই হাত পাততে হয়। জিজ্ঞেস করলেন, তা তিনি এই অসময়ে কেন? কৈলাস বললে, কাল সন্ধেবেলা বউ ভাতে আসতে পারেননি, এখন এসেছেন, বৌমার মুখ দেখবেন। চৌধুরী মশাই বিরক্ত হলেন মনে মনে। ঘরের ভেতর ঢুকে গৃহিণীকে বললেন, দেখেছ আক্কেলখানা, এই অসময়ে প্রাণকেষ্ট শাহ এসে হাজির, নতুন বউয়ের মুখ দেখবে, মুখ দেখবার আর সময় পেল না, এখন কি করি বলো দিকিনি? গৃহিণী বললেন, তাই এসেছেন যখন তখন তো আর ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু একটু বসতে বলো গে, বৌমা এখন ঘুমোচ্ছে, বৌমা উঠবে, উঠে মুখ হাত ধোবে, তারপর সাজিয়ে গুছিয়ে তবে বউ দেখাবো, তার আগে নয়। চৌধুরী মশাই বিরক্ত হলেন, নিজের মনেই বললেন, আড়তদার মানুষ তো, তাই আক্কেলের মাথা খেয়ে বসে আছে একেবারে, সাত সকালে বউ দেখতে চাইলেই অমনি দেখানো যায়, এখনো কারো বাসি কাপড় ছাড়া হয়নি। আবার বাইরে এসে কৈলাসকে বললেন, শ্যামশাইকে বসিয়েছ তো? আগে তিনি তো কর্তাবাবুর কাছে বসে আছেন, কর্তাবাবুই আপনাকে ডাকতে পাঠালেন। চৌধুরী মশাই বললেন,
আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি যাও। সেখানেও কিছু লোকজন বসে আছে। তারা প্রাত্যহিক প্রয়োজনে আসে, হুকুম নেয় ছোটবাবুর কাছে। কোথায় কোন জমিতে লাঙল দিতে হবে, কোন জমির সর্ষে কাটতে হবে, কোন ক্ষেতের বেড়া বাঁধতে হবে, সব নির্দেশ ছোটবাবু সকালবেলায় দিয়ে দেন। তারপর আছে মজুরি দেওয়ার কাজ। রোজকার মজুরিটা ছোটবাবু রোজই দিয়ে দেন, ওটা পড়ে থাকে না। তারপর আছে উকিল মুহুরি মোক্তারের আনাগোনা। ওপরে কর্তাবাবুর ঘরে তখন প্রাণকৃষ্ণ শ্যামশাই বেশ আসর জাঁকিয়ে বসেছে। নাতির বিয়েটা দিয়ে দিয়েছেন বলে খুব বাহবা দিচ্ছে কর্তাবাবুকে। বলছে, খুব ভালো কাজ করলেন কর্তাবাবু, একটা কাজের মতো কাজ করে গেলেন। কর্তাবাবু বললেন, আমার তো এই একটা কাজই বাকি ছিল, এবার রাস্তা ক্লিয়ার হয়ে গেল, এখন যেতে পারলেই হয়। প্রাণকৃষ্ণ শাহ বললে, ও কথা বলবেন না কর্তাবাবু, নাতির তো এই সবে বিয়ে হলো, এখন তার ছেলে হোক অন্নপ্রাশন হোক, আমরা পাত পেরে ভোজ খাই তবে তো। প্রাণকৃষ্ণ শাহর সঙ্গে কর্তাবাবুর পুরনো সম্পর্কটা লেনদেনের হলেও কালক্রমে সেটা বন্ধুত্বের বন্ধনে নিবিড় হয়েছে। তাকে চৌধুরী বংশ সহজে অস্বীকার করতে পারে না, তাই তার এই অত্যাচারও সহ্য করতে হয় এদের মুখ বুঝে। ততক্ষণে চৌধুরী মশাই এসে গেলেন। বললেন, আপনি কাল আসেননি, তাই খুব ভাবছিলুম। প্রাণকৃষ্ণ শাহ বললে, তা শুভ কাজ নির্বিঘ্নে মিটে গেছে তো, তাহলেই হলো বাবাজি। কর্তাবাবুও তাই বললেন। বললেন, হ্যাঁ, আমার বড় উদ্বেগ ছিল শ্যামশাই, আমার নাতি যেমন বেয়ারা, ভেবেছিলুম একটা কাণ্ড না আবার বাঁধিয়ে বসে। আজকালকার ছেলে ছোকরা তো আর আমাদের মতো নয়, এরা সব অন্য রকম। চৌধুরী মশাই কথার মাঝখানে বললেন, আপনাকে একটু অপেক্ষা করতে হবে কিন্তু, বৌমা আমার সবে ঘুম থেকে উঠেছেন তো, একটু হাত মুখ পা ধুয়ে তৈরি হয়ে নেবেন। প্রাণকৃষ্ণ শাহ বললে, না না, তার জন্য ব্যস্ত হতে হবে না, আমার তাড়া নেই, আমি ততক্ষণ গল্প করছি। কিন্তু ওদিকে সদানন্দ তখনও মার সামনে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে। মা বললে, কই বল, কি হয়েছে তোর, বল। সদানন্দ এতক্ষণে আবার কথা বলে উঠল। বললে, কেন তুমি বারবার এক কথা জিজ্ঞেস করছো, বলো তো। মা বললে, তা তুই কেন বৌমার কাছে শুবি নে, তা বলবি তো। সদানন্দ বললে, আমি তো বলেছি। কি বলেছিস? আমি তো বলেছি, তুমি বারবার ও কথা জিজ্ঞেস করো না আমাকে, আমি বলবো না। মা বললে, তা আমাকে না বলিস, তুই বৌমাকে বল, বৌমার সঙ্গে তুই একবার কথা বল গিয়ে। সে বেচারি কাল রাত 3টের সময় ভয় পেয়ে আমাকে ডাকতে এসেছে। আমি গিয়ে তখন তার পাশে শুই, তবে বেচারি একটু ঘুমোতে পারে। জানিস আমাকে জড়িয়ে ধরে কি কাঁদাটা সে কেঁদেছে। তাকে আমি কি বোঝাই বলতো, বল, তাকে আমি কি বলে বোঝাবো? তুমি কি বোঝাবে তা আমি কি করে জানবো? তুই যদি তা না জানবি তো ঘর থেকে পালিয়ে গেলি কেন? বৌমা তোর কাছে কি দোষ করলো? সদানন্দ বললে, তা আমি তো তোমাদের আগেই বলেছিলুম আমি বিয়ে করব না। মা বলে উঠল, তা বিয়ে করবি না বা কেন? কে বিয়ে করে না শুনি? সদানন্দ বললে, তুমি সব কথা জানো না মা, তুমি যা জানো না তা নিয়ে কথা বলতে এসো না। মা এবার ছেলের মুখের দিকে অনেকক্ষণ সোজাসুজি চেয়ে রইল, যেন কি একটা আতঙ্ক জেগে উঠল মনে। বললে, তুই তাহলে কি কোনো দিনই বৌমার কাছে শুবি নে নাকি? সদানন্দ বললে, না। তাহলে পরের মেয়েকে বাড়িতে এনে তুই এত কষ্ট দিবি? তা সেজন্য তো আমি দায়ী নই। কিন্তু সে বেচারি তাহলে এখানে কি করবে? সে এমন কি পাপ করলে যে তাকে তুই এমন শাস্তি দিবি? তোর ধর্ম বলেও কি কিছু নেই? দয়া মায়া ভগবান কিছুই কি তুই মানবি নে?
তুই কি তার দিকটা একটু ভেবেও দেখবি নে? তার কথা না ভাবলেও আমাদের কথাও কি তুই একবার ভাববি নে? আমরাই বা লোকের কাছে, কুটুমদের কাছে কি মুখ দেখাবো? চিরকাল তো আর একটা কথা চাপা থাকবে না। একদিন না একদিন তো এই 10 কান হবেই। তখন সদানন্দ বলে উঠল, তা এইসব তোমরা আগে ভাবনি কেন? যখন কালীগঞ্জের বউকে দাদু টাকা দিলে না, তখন এসব কথা কেন একবার ভাবলে না? যখন দাদু তাকে খুন করে মারলে, তখনও তো কেউ একটা কথা পর্যন্ত বললে না তোমরা। মা ছেলেকে চুপ করিয়ে দিলে, বললে, তুই আস্তে কথা বল বাবা, একটু আস্তে, বাইরের সবাই শুনতে পাবে। সদানন্দ আরও চেঁচিয়ে উঠল, কেন? চুপ করে থাকলেই কি চিরকাল সব চাপা পড়ে থাকবে তুমি বলতে চাও? মা বললে, তোর দেখছি মাথা খারাপ হয়ে গেছে, চল আমার সঙ্গে চল, বৌমার কাছে গিয়ে তুই এই কথাগুলো বলবি, চল। সদানন্দ বললে, কেন? বৌমার কাছে আমি যাব কেন? তোমরা তাকে ঘরের বউ করে নিয়ে এসেছো, তোমরাই তার সঙ্গে ঘর করো। আমাকে ছেড়ে দাও, আমাকে ওর মধ্যে টেনো না। পাগলামি করিস নে, আয় আমার সঙ্গে আয়, বলে ছেলেকে হাত ধরে টানতে লাগলো প্রীতি। সদানন্দ জোর করে হাত ছাড়িয়ে নিলে, বললে, তুমি কি আমাকে এতদিনেও চিনলে না? ভেবেছ তুমি হাত ধরে টানলেই আমি যাব? আমি ছেলে মানুষ? তা তুই না যাস, আমি বরং বৌমাকে ডেকে তোর কাছে নিয়ে আসছি, তার কাছে সব কথা পরিষ্কার হয়ে যাক। সদানন্দ ঘর থেকে বেরিয়ে যাবার চেষ্টা করতেই খপ করে মা তার ডান হাতখানা ধরে ফেললে, বললে, কোথায় যাচ্ছিস? সদানন্দ বললে, কোথায় যাচ্ছি তার কৈফিয়ত আমি তোমাকে দিতে বাধ্য নই। মা বললে, তা আমাকে যদি নাই বলিস তো বৌমাকে বলে যা, বৌমাকে বলে যা কেন তুই তার ঘরে থাকবি নি। আমার দায়িত্বটা অন্তত কাটুক, আমি অন্তত মুক্তি পাই। তোরা দুজনে নিজেদের মধ্যে যা ইচ্ছে বোঝাপড়া করে নে, আমি কেন মাঝখান থেকে পাপের ভাগী হই? সদানন্দ এ কথার কোনো উত্তর দিলে না। মা এবার ছেলের আরও কাছে সরে এলো, বললে, কি দোষ করলো তার জন্য হেনস্থা হবে আমার আর ওই এক ফোঁটা দুধের মেয়ের? এই কি তোর বিধান? সদানন্দ বললে, তুমি বড় বড় কথা বলো না মা, ওসব বড় বড় কথাই আমি ভুলবো না, তা জেনে রেখো। আমি যা করব তা আমি ঠিক করেই রেখেছি। কি ঠিক করে রেখেছিস? কি ঠিক করে রেখেছি তা তুমি দেখতেই পাবে, আমাকে আর জিজ্ঞেস করো না। মা বললে, তাহলে তুই কোনো দিনই বৌমার ঘরে শুবি নে? সদানন্দ চুপ করে রইলে। মা আবার জোর দিয়ে জিজ্ঞেস করলে, কি রে, উত্তর দিচ্ছিস নে? কথা বল, জবাব দে। সদানন্দর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। তাড়াতাড়ি ডান হাত দিয়ে সেটা মুছে নিতে যাচ্ছিল। মা সঙ্গে সঙ্গে হাতটা ধরে ফেলেছে, বললে, তুই আমার কাছে কি লুকোচ্ছিস? ভেবেছিস আমার কাছে মনের কথা লুকিয়ে তুই পার পাবি? তাহলে কেন আমি তোর মা হয়েছিলুম? কেন আমি তোকে 10 মাস 10 দিন পেটে ধরেছিলুম? তোর জেদ্দায় বড় হবে রে, আর আমি কেউ নই? আমার কথার কোনো দাম নেই তোর কাছে? এই তোর বিচার? সদানন্দ মার কথা শুনতে শুনতে আর থাকতে পারলে না। দেখলে মার চোখ দিয়েও জল পড়ছে। সদানন্দ মার দিকে চেয়ে বললে, মা। মা বলে উঠল, না, আমি তোর মা নই, আজ থেকে আমি তোর কেউ নই, আমাকে তুই এখন থেকে আর মা বলে ডাকিস নে, যা। বলে প্রীতি এক পা পিছিয়ে গেল। সদানন্দ মার দিকে এগিয়ে গেল, বললে, মা। প্রীতি বললে, না, আমাকে তুই মা বলে ডাকিস নে আর, আমার ঘর থেকে তুই বেরিয়ে যা, আমি আর তোর মুখ দেখতে চাই নে, যা, বেরিয়ে যা। সদানন্দ তবু মার দিকে এগিয়ে গেল, বললে, মা, তুমি আমার ওপর রাগ করো না, আমার কথা শোনো। তোর কোনো কথা শুনতে চাই নে, তুই আমার ঘর থেকে বেরিয়ে যা। এবার সদানন্দ মার সামনে গিয়ে মাকে 2 হাতে জড়িয়ে ধরলে, বললে, মা, তুমি আমার কথা শোনো মা, আমার কথাগুলো শোনো। মা ছেলের হাত দুটো ধরে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করতে লাগলো, বললে, না, তুই চলে যা, আমার সামনে থেকে চলে যা, আমি তোর মুখ দেখতে চাইনি। সদানন্দ বললে,
না না, তুমি আমার ওপর রাগ করো না। তুমি আমার দিকটা মোটে ভেবে দেখছো না, তুমি তোমাদের দিকটাই দেখছো। কিন্তু আমি কি করব বলো তো? আমি কি করব তুমি বলে দাও, আমি যে আর পারছি নে। মা বললে। কেন, কি হয়েছে তোর? সদানন্দ বললে। কি হয়নি আমার, তাই আমাকে জিজ্ঞেস করো। আমি তোমাদের এই পাপের সংসারে কি করে থাকবো, কি করে তোমাদের সঙ্গে আমি মানিয়ে চলবো, তাই শুধু আমি ভাবছি। আমার যে বুক ফেটে যাচ্ছে মা, সেটা তুমি দেখতে পাচ্ছ না? কেন, কিসের জন্য তোর বুক ফেটে যাচ্ছে? সদানন্দ বললে। তুমি তো বাড়ির ভেতরে থাকো, তুমি সেসব কথা জানবে কি করে? কপিল পায়রাপোড়াকে জানো, মানিক ঘোষকে জানো, ফটিক প্রামাণিক, কত লোকের নাম জানো তুমি। তারপরে এই কালীগঞ্জের বউ। মা, তুমি কেবল আমার নামেই দোষ দিতে পারো। আর কই, এতকাল ধরে যে এ বাড়িতে অন্যায় চলছে এত, তার বিরুদ্ধে তো তোমরা কিছুই বলনি। মা বললে। তা ওসব কথা নিয়ে তুই মাথা ঘামাস কেন অত? ওসব নিয়ে তোর ভাববার দরকারই বা কী? ওসব ব্যাপারে তুই কানে তুলো দিয়ে রাখলেই পারিস। সদানন্দ বললে। তা আমি যদি মাথা না ঘামাই তো ওরা কি এমনি করেই মরে যাবে? কেউ ওদের দেখবে না? বাইরে থেকে ডাক এলো হঠাৎ। ও বৌদি, বৌদি! মা বললে। ওই তোর গৌরী পিসি ডাকছে, আমি যাই। কাজের বাড়ি, তোর সঙ্গে এতক্ষণ ধরে আমার কথা বলবার কি সময় আছে? যাই, আমি বাইরে যাই। বলে একটু থেমে ছেলের দিকে চেয়ে বললে, তাহলে এবার থেকে আমার কথা শুনবি তো? বাইরে থেকে কিন্তু আবার দরজা ঠেলার শব্দ। ও বৌদি, বৌদি! প্রীতি দরজা খুলে দিতেই গৌরী পিসি বললে, কি করছিলে বৌদি ঘরের ভিতর? তারপর সদানন্দকে দেখে আর কিছু বললে না। সদানন্দ খোলা দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। সদানন্দ চলে যেতেই গৌরী বললে, খবর শুনেছ? কি খবর? গৌরী গলা নিচু করে বললে, বৌমার বাপের বাড়ি থেকে লোক এসেছে। কেন? এই তো কাল বিকেলেই ফুলশয্যার তত্ত্ব নিয়ে লোক এসেছিল, এই সাত সকালে আবার কি হলো? গৌরী বললে, সর্বনাশ হয়েছে বৌদি, খারাপ খবর নিয়ে এসেছে কেষ্টনগরের লোক। কি খারাপ খবর? বৌমার মার নাকি খুব অসুখ। অসুখ? বৌমাকে নিতে এসেছে নাকি? দেখ দেখিনি, কি কাণ্ড! তুই ও ঘরে গিয়ে দেখেছিলি বৌমা কি করছে? গৌরী বললে, আমি এ খবর দিতে পারবো না বাপু, তুমি দাও গিয়ে। প্রীতি বললে, তা ছোট মশাই কোথায়? ছোট মশাই জানে? ছোট মশাইয়ের কাছে তো বৌমার বাপের বাড়ির লোক চিঠি দিয়েছে, বৌমার বাপ নাকি চিঠিতে সব কথা লিখেছে। প্রীতির মাথায় যেন বাজ ভেঙে পড়ল। সারা রাত এত কাণ্ডের পর প্রাণকৃষ্ণ শ্যামশাই এসে হাজির হয়েছে বউ দেখবে বলে। তাকে বসিয়ে রাখা হয়েছে এতক্ষণ। এরপর বৌমাকে মুখ হাত পা ধুইয়ে সাজিয়ে গুজিয়ে শ্যামশাইকে দেখাতে হবে। এরই মধ্যে আবার বেয়ানের কিনা অসুখ। অসুখের কি আর সময় অসময় নেই গো? আর অসুখই যদি হলো তো এখনই শেষ খবর পাঠাতে হয়। একদিন পর খবর পাঠালে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? এই সবে ফুলশয্যার রাত কাটল, এখনও বাসি মুখে জল পড়েনি। এর মধ্যে খবরটাই বা বৌমাকে দেওয়া যায় কি করে? হয়তো কেঁদে কেটে একসা করবে। আচ্ছা তুই যা, আমি দেখছি। বলে সোজা বৌমার ঘরে গেল। বাইরে থেকে যেমন দরজা ভেজিয়ে রেখে দিয়েছিল ঠিক তেমনি তখনও ভেজানোই রয়েছে। প্রীতি আস্তে আস্তে নিঃশব্দ দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতরে উঁকি দিলে। উঁকি দিয়ে দেখলে বউ বিছানার ওপর শুয়ে বালিশের ওপর মুখ গুঁজে পড়ে রয়েছে। মনে হলো বোধহয় জেগেই রয়েছে। আস্তে আস্তে প্রীতি ভেতরে ঢুকলো। তারপর বিছানার কাছে গিয়ে বোঝবার চেষ্টা করলে বৌমা সত্যিই জেগে আছে কিনা। বোধহয় প্রীতির পায়ের আওয়াজ নয়নতারার কানে গিয়েছিল। নয়নতারা মাথা তুলে দেখলেই প্রীতি বললে, তুমি জেগে আছো বৌমা? শাশুড়ির কথার উত্তরে নয়নতারা ধর্মর করে উঠে বসল। বললে, হ্যাঁ। একটুও ঘুম হয়নি? তোমাকে ঘুম পাড়িয়েই তো গেলাম, একটু ঘুমোতে চেষ্টা করলে না কেন? নয়নতারা কোনো উত্তর দিলে না। প্রীতি বললে, ঠিক আছে বৌমা, তুমি একটু বসো, কিছু ভেবো না, আমি এখনই আসছি।
তোমার চা খাওয়ার অভ্যেস আছে তো? তুমি চা খাও? নয়নতারা বললে, হ্যাঁ। তাহলে আমি চা তৈরি করে নিয়ে আসছি। তারপর একজন ভদ্রলোক এসেছেন, তিনি কালকে আসতে পারেননি, আজকে ভোর থেকে এসে বসে আছেন। তোমার মুখ দেখে আশীর্বাদ করেই চলে যাবেন। তার আগে তোমাকে মুখ হাত পা ধুয়ে তৈরি হয়ে নিতে হবে। তারপর একটু থেমে বললে, তুমি একটু অপেক্ষা করো বৌমা, আমি এক্ষুনি আসছি। আমি যাব আর আসবো। বলে প্রীতি বাইরে চলে গেল। যাবার আগে দরজার পাল্লা দুটো ভেজিয়ে দিয়ে গেল। বাইরে গিয়ে নিজের ঘরের দিকে যাওয়ার পথে আবার চৌধুরী মশাইয়ের সঙ্গে দেখা। চৌধুরী মশাই হনহন করে আসছিলেন। গৃহিণীকে দেখেই বললেন, ওগো শুনছো, কোথায় ছিলে তুমি? গৃহিণী বললে, বৌমার কাছে। কেন? বৌমা কেমন আছেন এখন? থাকা থাকি আর কি, সারা রাতি ঘুমোয়নি। না ঘুমিয়ে চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে রয়েছে। বৌমার জন্য চা তৈরি করতে আসছি। তা শুনছি নাকি বৌমার মায়ের খুব অসুখ। বৌমার বাপের বাড়ি থেকে নাকি লোক এসেছে বেয়াই মশাইয়ের চিঠি নিয়ে। বেয়ানের নাকি অসুখ। তোমায় কে বললে? গৌরী। তা অসুখের খবরটা কি আজকেই না পাঠালে হতো না? চৌধুরী মশাই হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। গলাটা নিচু করে বললেন, তোমাকে চুপি চুপি বলি, কাউকে যেন এখন বলো না। এই দেখো, বেয়াই মশাই এই চিঠি দিয়েছেন। খুবই দুঃখের খবর। বৌমার মায়ের অসুখ নয়, ওটা আমি গৌরীকে ঘুরিয়ে বলেছি। আসলে বৌমার মা কাল মারা গেছেন। অ্যাঁ? প্রীতির মাথায় যেন বাজ ভেঙে পড়ল। বললে, বলছো কি তুমি? কখন মারা গেলেন? কি হয়েছিল? কালও তো কিছু বলেনি ওদের লোকেরা। এ বাড়ির যে গৃহিণী তারই যেন সব দায়। নতুন বউ বাড়িতে এলে গৃহিণীর দায়িত্ব কোথায় কমবে তা নয়, যেন আরও বেড়ে গেল। একে কদিন থেকেই ঝঞ্ঝাট চলছে। তার উপর আছে ছেলের বেয়ারাপনা। এখন বউকে সামলাবে না ছেলেকে সামলাবে, সেই ভাবনাতেই অস্থির। তার ওপর আবার এই নতুন ঝঞ্ঝাট। মাথার ঠিক রাখায় দায় হয়ে পড়েছিল প্রীতির। প্রীতি বললে, এখন কি করি তাহলে আমি? বৌমাকে কথাটা বলি কি করে? খবরটা শুনে তো বৌমা একেবারে কেঁদে ভাসাবে। তখন আমি সামলাবো কি করে? চৌধুরী মশাই বললেন, আমিও তো তাই ভাবছি, কি যে করি আর কার সঙ্গেই বা পরামর্শ করি তাও বুঝতে পারছি না। তা বেয়াই বাড়ির লোক কি বলছে? ওরা আর কি বলবে, ওরা তো আমাদের খবর দিতে এসেছে। বেয়াই মশাই নিজেও কিছু ঠিক করতে পারেননি। ওদিকে লোকজন সবাই শ্মশানে গেছে, আর এদেরকেও পাঠিয়ে দিয়েছে এখানে। এখন যা করার হয় আমরা করব। বলে চৌধুরী মশাই কিছু সমাধান বার করতে না পেরে দুহাতে মাথার চুলগুলোকে নিয়ে নাড়াচাড়া করতে লাগলেন, যেন মাথার চুলগুলোই সমস্যা সমাধানের বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অত কথা শুনবার বা ভাববারও সময় তখন কারো ছিল না, না প্রীতির না চৌধুরী মশাইয়ের। চৌধুরী মশাই বললেন, ওদিকে আবার প্রাণকৃষ্ণ শামশাই বসে আছেন, বৌমা তৈরি আছে তো? প্রীতি রেগে গেল। কি করে তৈরি থাকবে? যখন তখন অমনি বউ দেখতে এলেই হলো? মানুষের শরীর গতিক বলে একটা জিনিস নেই? চৌধুরী মশাই বললেন, না না, আমি তা বলছি না, তাকে তো আমি বসিয়েই রেখেছি। প্রীতি বললে, হ্যাঁ, তিনি বসেই থাকুন। যখন বৌমা তৈরি হবে তখন দেখাবো, তার আগে নয়। আর আমারও তো শরীর গতিক আছে। সারা রাত তো আমিও ঘুমোতে পারিনি, আমার মাথা টলছে, আমিও আর কিছু ভাবতে পারছি নে বাপু। বলে গৃহিণী তার নিজের কাজে চলে গেল। চৌধুরী মশাই খানিকক্ষণ সেখানে চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর তিনিও বাড়ির দিকে এক পা করে এগোতে লাগলেন। আজকের পর্ব এখানেই শেষ করলাম। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আপনার নিজের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। আর আজ যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প আমি পড়ে আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান যায়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।